প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তৌহিদুল হক। আজ আমাদের আলোচনার বিষয় ডেঙ্গু অশনি সংকেত। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন দুইজন সম্মানিত অতিথি। আমাদের সাথে আছেন নগর পরিকল্পনাবিদ ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সম্মানিত সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন। এছাড়াও আমাদের সাথে আরও যুক্ত আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে আরটিভি ফেসবুক পেজে এবং চাইলে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যাচ্ছি মূল আলোচনায়। সেলিম রেজা, আপনার কাছ থেকেই আসতে চাই। ডেঙ্গুর যে পরিস্থিতি কয়েকদিন ধরে ঘটছে, সেটি এইভাবেই বিশেষজ্ঞরা বলছেন যে আসলে করোনা পরিস্থিতির মধ্যে ডেঙ্গুর যে প্রকোপ বাড়ছে সেটি মরার উপর খরার গায়ে, এরকম একটি প্রবাদ ব্যবহার করা হচ্ছে গণমাধ্যমে। সেটি নিশ্চয়ই আপনার নজর এড়িয়ে যায়নি। আমাদের যে প্রশ্ন সেটি হচ্ছে মানুষের প্রশ্নই আমি আমার প্রশ্ন হিসেবে আপনার কাছে তুলে ধরছি যে সিটি কর্পোরেশন কি করছে। প্রতি বছর একই সময় ডেঙ্গুর এই পরিস্থিতির সৃষ্টি হয় বা ডেঙ্গুর প্রকোপটি বেড়ে যায়। সেক্ষেত্রে আগে থেকে জানা থাকলেও সিটি কর্পোরেশন কেন আগে থেকে ব্যবস্থা গ্রহণ করে না? যে আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে যারা এই অনুষ্ঠানটি দেখছেন, সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। যে কথাটি বলছিলেন যে আসলে প্রতি বছর আমরা 2019 সনে দেখেছিলাম যে ডেঙ্গু খুবই বাজে অবস্থায় চলে গিয়েছিল এবং 180 জন মতো মানুষকে আমরা হারিয়েছি এই ডেঙ্গুর প্রকোপের কারণে। 2020-এ ডেঙ্গুর প্রকোপ তেমন ছিল না এবং 2021-এ এসে ডেঙ্গু আবার একটু প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এখানে একটি বিষয় এর পিছনে কোনো কারণ আছে কিনা? এই যে 2021-এ সেলিম রেজা আপনি যেমনটি বলছিলেন যে আগের বছরের তুলনা করে হঠাৎ করে 21-এ বেড়ে যাওয়ার কারণ কি? এই ট্রেন্ডটা আমরা গবেষকগণ বলছেন যে এক বছর পর পর এটা আসলে অনেকগুলো বক্তব্য এখানে এসছে। তবে সেটাতে যাওয়ার আগে আমি প্রিলিউডে একটু কথা বলতে চাই। সেটা হলো যে আজকের যে বাস্তবতা, এই করোনা অতিমারির এই সময়টাতে ডেঙ্গুর প্রাদুর্ভাব আপনার আমার সকলের জন্য একটি বিশাল চিন্তার বিষয়। আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েই সিজনের শুরুতে আমরা সেই এপ্রিল মাসে আমরা কিন্তু এখানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেই কার্যক্রমগুলো যদি একটু বলতেন। জি, আমি সেটাই আমাকে 2 মিনিট যদি একটু মেহেরবানি করে শুনেন। আমি বলে যাচ্ছি, তারপরে আমার মনে হয় যে আমি বলার পরে অনেকগুলো বিষয়ের এখানে একটি উল্লেখযোগ্য বিষয়ের উত্তর চলে আসবে। আমরা একেবারেই শুরুতে আমরা অনেকগুলো উদ্যোগে আসলে আপনারা জানেন কিউলেক্স মশার বিস্তার রোধ করা আর এডিস মশার বিস্তার রোধ, দুইটার মোডালিটি একটু ডিফারেন্ট। এডিস মশা স্বচ্ছ পানিতে জন্মায়, এখানে নর্দমা বা অপরিষ্কার পানিতে এটি জন্মায় না। তো আমরা সিজনের শুরু থেকেই আমরা মাইকিং, তারপরে আমাদের যে নিয়মিত মশক অভিযান সেগুলো কিন্তু চলছিল। আমরা স্থানীয় সরকার বিভাগের মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে আমরা মিরপুর থেকে আমরা কিন্তু রোড শো করে আমরা র্যালি করে নগরবাসীকে আহ্বান জানিয়েছিলাম যে আমরা যে 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন। আমরা সেদিন তখন থেকে আমাদের মোবাইল কোডগুলোকে আমরা সক্রিয় করেছি। বিখ্যাত নামি দামি অনেকগুলো কোম্পানির ডেভেলপার কোম্পানিকে কিন্তু আমরা তাদের ইঞ্জিনিয়ার সাহেবদেরকে জেল দেওয়া হয়েছে এবং আপনার সেখানে লক্ষ্য করেছি। জি, আমি একটু শুনতে চাই সেলিম রেজা ভাই। সেটা আমরা এখানে জি বলুন। জি, আমরা একটার পর একটা আমি বলে যাচ্ছি। তারপরে আমরা মাইকিং, মসজিদে মাইকিং করেছি। আমরা আমাদের যে ওষুধগুলোর কার্যকারিতা পরীক্ষা করে আমরা কিন্তু প্রত্যেকটি ওষুধকে কার্যকর উপায়ে আমাদের কর্মীদেরকে মাঠে নামিয়েছি, মনিটরিং জোরদার করেছি। আমরা জুন মাসে এবং জুলাই মাসে পরপর 2টা বড় ধরনের চিরুনি অভিযান আমরা করেছি এবং প্রকোপটি জানেন যে সিজনটি এই বছর ডেঙ্গু মশা বিস্তার রোধ করার জন্য ব্রিডিং সোর্স গুলো খুব উপযোগী ছিল এবং থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে। আমরা কিন্তু দেখেন এই যে আমাদের 46টি কেন্দ্রে আমরা কিন্তু ডেঙ্গু ফ্রি কিট দিয়ে আমরা কিন্তু টেস্ট করাচ্ছি। আমরা নতুন একটি স্লোগান বিশেষজ্ঞ মহোদয়দের পরামর্শ অনুযায়ী সপ্তাহে 1 দিন নগরবাসীকে আমরা যে আরেকটা স্লোগান আমরা যেমনটি বলছি যে আমরা ওইটার পাশাপাশি 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন, তার পাশাপাশি আমরা বলছি যে 10টায় 10 মিনিট প্রতি শনিবার বাসাবাড়ি নিজ নিজ বাসাবাড়ি করব পরিষ্কার। এই জায়গাতে আমি সেলিম রেজা, আমি আর এই পর্যায়ে আমি আর আপনাকে সময় দিতে পারছি না। আমি মোবাশ্বের ভাইয়ের কথা শুনবো, তবে আপনাকে একটি প্রশ্ন রেখে যেতে চাই, যেটি আপনি বলছিলেন যে আসলে
আপনি নগরবাসীদের সচেতন করা, আপনাদের মনিটরিং, এই বিষয়গুলো আপনাদের কার্যক্রম আপনারা পরিচালনা করেছেন শুরু থেকেই, কিন্তু আমার প্রশ্ন থাকবে আপনার কাছে, আপনাদের কথা নগরবাসী শুনছে কি শুনছে না সেটি, শুনলে কিভাবে শুনছে আর না শুনলে কেন শুনছে না সেটি শুনতে চাইবো। আমি মোবাশ্বের হোসেন আপনার কাছে আলোচনা আসতে চাই, তার আগে একজন দর্শক ফোনে আছেন, তার কথা শুনে কিংবা তার প্রশ্ন থাকলে সেটি নিয়ে আলোচনায় আসতে চাই। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, সালাম আলাইকুম। জি, আমি রতন, চট্টগ্রাম 7 নম্বর ওয়ার্ড থেকে বলতেছি। জি বলুন। জি, আপনি আপনারা তো ডেঙ্গু নিয়ে কথা বলতেছেন। জি যে আমাদের চট্টগ্রামে তো এই ডেঙ্গু নিয়ে তো কোনো ধরনের কোনো কার্যক্রম আমরা দেখতেছি না। জি। চট্টগ্রামে যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। মোবাশ্বের হোসেন আপনার কাছে আসতে চাই, দর্শকের প্রশ্নটি নিয়ে একটু পরে আলোচনা করি। আমার যে প্রশ্ন আপনার কাছে সেটি হচ্ছে, মশা তো আর উত্তর দক্ষিণ বুঝবে না, সে তো তার অবস্থা অনুযায়ী সে টার্গেট পিপল যারা মানুষ তাদেরকে আক্রমণ করার জন্য অথবা মানে ভিকটিম করার জন্য সে সুযোগ পেলে সেই কাজটি করবে, কিন্তু এই মশা নিধনের প্রয়োজনে আমরা কি উত্তর দক্ষিণ একসাথে সমন্বয় করে কাজটি করতে পারতো কিনা, এটি কিন্তু নাগরিকদের অনেকেরই অভিমত। আপনার কাছ থেকে শুনতে চাই মোবাশ্বের হোসেন। ধন্যবাদ। গত প্রায় 6 থেকে 7 বছর ধরে আমি একটি শব্দ বারবার ব্যবহার করি যে ঢাকা শহরের 2 মেয়র অসম্ভব রকম অসহায়, কারণ 2 মেয়রের এলাকার ভিতরে কয়েকটি সিট মহল রয়ে গেছে, যেরকম 2টি এয়ারপোর্ট, বিডিআর, আর্মি ক্যান্টনমেন্ট এবং নতুন আরেকটি সংযুক্ত হয়েছে বসুন্ধরা। এই জায়গাগুলিতে এই যে সিও সাহেব আছেন, আমার তো মাঝে মাঝে ভয় হয় ওনারা যে ফগার মেশিনে ধুমা দেন সেটা ওই এলাকা গেলে ওনাকে পানিশমেন্ট দেওয়া হবে কিনা সেটা নিয়েও আমার এখন সন্দেহ আছে, কারণ এই এলাকাগুলিতে সিটি কর্পোরেশনের মেয়রদের কোনো রকম হস্তক্ষেপ করার কোনো ধরনের ক্ষমতা নাই। বিশ্বের খুব কম জায়গায় এই ধরনের ঘটনা আছে। আপনি 2 মেয়রকে যদি এক আমব্রেলা নিয়ে এসেও কাজ করেন, তাতেও কিন্তু আপনার খুব বিরাট একটা কাজ হবে না। এই 2 মেয়র সাহেবের এলাকার ভিতরেই বিডিআর রয়েছে, আর্মি ক্যান্টনমেন্ট রয়েছে, 2টি এয়ারপোর্ট রয়েছে, বসুন্ধরা রয়েছে। এবং এই তাহলে কি এই পরিস্থিতি এভাবেই চলবে, এর কোনো সমাধান নেই? হ্যাঁ, দেখেন এইখানেই আমার একটি প্রশ্ন, আমি এখন 2টি কথা আপনাকে বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে দেখেন, মশার মাধ্যমে আপনার ডেঙ্গু মানুষের ভিতরে আসে, আর মানুষ থেকে মানুষের ভিতরে করোনা আসে বা কোভিড আসে, টিউবারকুলোসিস আসে, তারপরে আপনার বসন্ত আসে, মানে পক্স, স্মল পক্স। আমরা যদি টিউবারকুলোসিস, স্মল পক্স এগুলিকে মুক্ত করতে পারি, যেটা মানুষ থেকে মানুষে যায়, মানুষকে হত্যা না করেই, আর মশা থেকে যে রোগটি হয়, আমাদের একটি মাত্র কাজ, শুধু এই মশাকে নিধন করতে হবে। এখন এই নিধন করার জন্য একটি হলো বর্তমান, আরেকটি হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। দীর্ঘমেয়াদীর পাশাপাশি ওই যে আপনি যে প্রশ্নটি করেছেন সেটি অবশ্যই এই যে আমি সিট মলগুলির কথা বললাম এবং ওই 2 মেয়র সাহেবকে বললাম, এক টেবিলে সব কয়জনকে বসিয়ে সমন্বয় করে একটি সিদ্ধান্ত নিতে হবে, এবং একই সাথে, আমি আবারও বলছি, একই সাথে এই উচ্ছেদ মশা নিধন অভিযান চালু করতে হবে। সেটি কি খুব কঠিন কিনা মোবাশ্বের হোসেন? এটি একটু, যেমন আমরা সমন্বয় প্রত্যাশা করছি, নাগরিকদেরও প্রত্যাশা, সেই জায়গা থেকে আমরা আলোচনাটি শুনছি আপনার কাছ থেকে, কিন্তু একটু শুনতে চাই যে সমন্বয়ের বিষয়টি নাগরিকরা প্রত্যাশা করছে, আপনিও বলছেন বিশেষজ্ঞ হিসাবে, কিন্তু সমন্বয়ের কাজটি খুব কঠিন কিনা আমাদের দেশীয় প্রেক্ষাপটে বা বাস্তবতায়? না, আমি মনে করি না কঠিন, এটা সদিচ্ছার ব্যাপার। আমি আপনাকে একটা এক্সাম্পল যদি আমি দেই তাহলে আশ্চর্য হয়ে যাবেন। আমাদের বাড়ির পাশে পশ্চিমবঙ্গের কলকাতাতে ডেঙ্গু নাই কেন? সেটি কি একেবারে অন্য কিছু হয়েছে? তারা 10 বছরের একটি প্রোগ্রাম নিয়েছে। সিও সাহেব জানেন যে আমাদের মেয়র সাহেবকে বলার পরে উনি কলকাতার মেয়রের সাথে আলাপ আলোচনা করেছেন, তারা কি পদ্ধতিতে এই কাজটি করছে। বিভিন্ন এলাকায় 3 জন 4 জনের মতন লোক নিয়োগ করেছে, বাড়িতে বাড়িতে শিক্ষা দেওয়া হচ্ছে, বাড়িতে বাড়িতে চেক করা হচ্ছে, সমস্ত কিছু। তাহলে কলকাতা, তার মানে আমরা কি ধরে নেব মোবাশ্বের হোসেন, আমরা কি ধরে নিব বা নগরবাসী কি ধরে নিবে যে মশা নিধনের ক্ষেত্রে আমাদের সদিচ্ছার অভাব আছে? আমি আরো খারাপ ভাবে বলবো, আপনারা টেলিভিশন এবং পত্রিকায় যেদিন প্রচার আরম্ভ করেন, আমরা যখন গালিগালাজ আরম্ভ করি তখন সাধারণত এই কাজটি হয়। তবে আমি সিও সাহেবের সাথে একমত, কারণ
আতিকের সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ হয়, জি তারা কিন্তু এবার অনেক আগেই শুরু করেছে। কিন্তু আরো একটি বলবো যে অনেকবার বলার পরে যে কাজটি হয়েছে, আগে মশা নিধন করা হতো, কিন্তু ঢাকা শহরে যে বেসমেন্টে মশার ব্রিডিং হয়, এটি আমাকে গত 3 বছর ধরে বলে আতিক সাহেবকে একেবারে নিজে দেখানোর পরে উনি কিন্তু এখানে প্রথম ফাইন করা শুরু করেন, জি এবং সেখানে হাইয়েস্ট ব্রিডিং আরেকটি জায়গা আছে, জি। যেটির ব্যাপারে সিওর সাহেব এখনো আমাকে কথা বলেন নাই। আচ্ছা, এটা আমরা আমার জি ধন্যবাদ study-তে মহাশয় আমি হোসেন। আরেকটা একটু শুনতে চাই খুব ছোট করে, এই আমাদের একটা শব্দ- আমার একটা জি বলুন। একটা শব্দ একটু বলে নেই, সরকারি যত ভবন রয়েছে সেই ভবনগুলির ছাদ পরিষ্কার করার দায়িত্ব কাউকে দেওয়া নাই, এবং সেই ছাদের উপরে মশার সবচেয়ে বেশি ব্রিডিং হয় এবং এডিস মশাই সবচেয়ে বেশি হয়, সে ব্যাপারে কিন্তু সিটি কর্পোরেশন এখনো কোনো ব্যবস্থা নিতে পারে না। সেই অবস্থাটি আমরা আলোচনা করব, তার আগে একটু শুনতে চাই আপনার কাছে খুব ছোট্ট করে, যেটা আমাদের টেলিফোনে একজন সম্মানিত দর্শক, নিশ্চয়ই তিনি আমাদের সাথে এখনো আছেন, আমাদের প্রোগ্রাম শুনছেন, যে চট্টগ্রামের মশা নিধনের নিয়ে এডিস মশা নিধনের ব্যাপারে খুব একটা বেশি কর্মসূচি তার চোখে পড়ে নাই। তাহলে প্রশ্ন থেকেই যায়, চট্টগ্রামবাসীর কি হবে? দেখেন, আমি আবার একটু দুঃখের সাথে বলি, যে শহরে রাষ্ট্রপতি বসবাস করে, যে শহরে প্রধানমন্ত্রী বসবাস করে, মন্ত্রীরা বসবাস করে, জি। আমি কদিন আগে আপনাদের একটি টেলিভিশনে বলেছিলাম যে আমি আর কথা বলতে চাই না, আমি খালি জানতে চাই রাষ্ট্রপতির বাসায় মশা আছে কিনা, প্রধানমন্ত্রীর বাড়িতে মশা আছে কিনা, এবং যদি মশা না থাকে ওনারা কিভাবে মশা তাড়িয়েছেন এটা আমাদেরকে জানান, আমরা তাহলে ওইভাবে মশা তাড়ানোর ব্যবস্থা করব। আর কি বলতে পারি, ঢাকা শহরের যদি এই দুরবস্থা হয়, চিটাগাঙে এখনো যে মহামারীর মতন ডেঙ্গু লাগে নাই, সেটাই তো যথেষ্ট। জি, অসংখ্য ধন্যবাদ মহাশয় হোসেন। আমি ফিরবো আপনার কাছে। সেলিম রেজা, আপনার কাছে আসতে চাই, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম সেটি হচ্ছে যে নগরবাসী আপনাদের যে অনুরোধ বলুন কিংবা আপনাদের যে নীতিমালা বলুন, সেগুলো মানছে কিনা, আমরা শুনবো। তার আগে ফোনে একজন দর্শক আছে। সেলিম রেজা ভাই, ফোনে একজন দর্শক আছে, তার মতামত বা প্রশ্নটি নিয়ে আমরা আপনার কাছে আসতে চাই। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বলুন, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্ন বলুন। আমার নাম হচ্ছে নুসরাত জাহান। আমি হচ্ছে মিরপুরে থাকি। তো বললামটা কমাই দাও। জি বলুন। মিরপুর 1 থেকে বলতেছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মিরপুরে কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে। হ্যাঁ, জি। তো আমাদের এই আশেপাশে মিরপুরে যে বাসাগুলো, আমি একটা হসপিটালে জব করি, তা আমার চোখে যেটা পড়েছে যে আশেপাশে নিচতলাগুলো, যে নিচতলার পাশে অনেক ময়লা আবর্জনা আছে আর কি, ভরে আছে। জি। তো আমাদের এখানে যারা কমিশনার আছে বা তারা অনেক সময় দেখা যাচ্ছে যে মশার ওষুধ দেয়, তবে মশা ওভাবে মরে না। ঠিক আছে, তো আপনারা যদি নোটিশ দেন ওইভাবে যে প্রত্যেক বাড়ি নিজ নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, কিন্তু এটা কঠোরভাবে হচ্ছে না। জি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনি ফোন করার জন্য। আপনি আমাদের সাথে থাকুন। যে প্রশ্নটি আপনি রাখলেন সেটি দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই, সেলিম রেজা। এরপর আমি আমার প্রশ্ন আসছে আপনার কাছে, যে মিরপুর থেকে আমাদের যে বোন ফোন করলেন, তিনি বললেন যে আসলে ওষুধ দেওয়ার পরে মশা মরছে না। তাহলে এটা কি ধরনের ওষুধ দেওয়া হচ্ছে? না, আপনাকে মানে ধন্যবাদ। আমাদের যে শ্রদ্ধেয় বোন, যে আপা যে প্রশ্নটি করেছেন, আপাকে ধন্যবাদ এবং একটি চমৎকার প্রশ্ন করার জন্য। কিন্তু একটি বিষয় আজকে স্বতঃসিদ্ধ, যে এডিস মশা নির্মূলের ক্ষেত্রে সকলের সম্মিলিত অংশগ্রহণটা জরুরি। এডিস মশা কোথায় জন্মায়? ডাবের খোসা, টায়ার, টিউব, তারপরে আপনার ফুলের টবে পানি, ছাদে পানি, তারপরে বেসমেন্টে নির্মাণাধীন ভবন, 14 তলা ভবন, এই 7 দিন 13 তলা 8 তলা 6 তলা নির্মাণাধীন ভবনের তলায় তলায় পানি জমে আছে, বেসমেন্টে মশার ব্রিডিং সোর্স পাওয়া যাচ্ছে। কারণটা জানা থাকলে আমার সলিউশনটা সুবিধা হবে। কারণ আজকে আমরা এই শহরে আমিও বসবাস করি, আমিও মশার যদি আমাকে বিরক্ত করে আমারও খারাপ লাগবে। প্রশ্নটা হলো যে আজকে আমরা 7 দিন ব্যাপী ঈদ করতে বা ঈদের জন্য বাড়ি চলে গেছি, আমার বাসায় ফুলের টব, ছাদের পানি। আসলে ক্যালকাটা মডেল, দিল্লি মডেল, আমাদের শ্রদ্ধেয় মোবাশ্বের ভাই বলতেছিলেন, আমরা কিন্তু সেই মডেলগুলো সম্পর্কে ওয়াকিবহাল। শনিবার দিন আমরা নতুন যে কর্মসূচি, যে স্লোগান, যে 10 তারিখ কি বলে 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজ নিজ বাসা বাড়ি করব পরিষ্কার। যদি আমরা সকলে মিলে এডিস মশার ব্রিডিং সোর্স গুলো নষ্ট না করি, শুনে আমি
বিনয়ের সাথে বলতে চাই যে না সেলিম ভাই, শুধুমাত্র সেটি জরিমানা, সেটি তো শুধুমাত্র আছে জেল এই দিয়ে আলোচনা। সবাইকে আপনারা যে কাজ করছেন কিন্তু না সেটি তো মশা- আমরা বলছি না সেলিম ভাই, কিন্তু কথা হলো এই যে স্লোগানের বিষয়টি বলছেন 3 দিনে একদিন আমরা যে পানি জমে থাকে সেটি পরিষ্কার করব, আপনি দেখেন, যে রোগী এটি কে যেখানে রোগী করবে? চিহ্নিত হচ্ছে, এটি আপনারা কি মনে এটা করেন আমরাই যে করছি। আপনাদের অনুরোধে সবাই করবে? আপনি সম্মিলিত সিদ্ধান্তের একটি বিষয় বলেছেন, এই কিন্তু নগরবাসী তো বলছে মশা নিধনের ক্ষেত্রে নগরবাসীর একটা ভূমিকা আছে, কিন্তু মূল দায়িত্ব সিটি কর্পোরেশনের। না ঠিক আছে, এই কিউলেক্স মশার ক্ষেত্রে মূল দায়িত্ব সিটি কর্পোরেশনের, কিন্তু এডিস মশার ক্ষেত্রে আমরাও মূল দায়িত্বটা নিচ্ছি, লিডিংটা নিচ্ছি। এবং এই যে মশার আমরা 3-4 জায়গায় মশার ওষুধগুলো টেস্ট করানো জি। হয়। মশার ওষুধের কার্যকারিতা নিয়ে কোনো বৈজ্ঞানিক পর্যায়ে, কোনো বিশেষজ্ঞ পর্যায়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু প্রশ্ন হলো আমরা লার্ভিসাইডিং করছি, ফগিং করছি, আমরা অ্যাডাল্টিসাইডিং করছি, যা কিছুই করি না কেন আমরা আপনার এই যে ব্রিডিং সোর্স গুলো কিন্তু প্রত্যেকের বাসা বাড়িতে রয়ে গেছে, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের সকলকে অ্যাড্রেস করতে হবে। আপনি দেখুন, একটা বিষয় আপনার নলেজে আপনার মাধ্যমে আমি সম্মানিত নগরবাসীকে জানাতে চাই, যেখানে রুগী আছে তার ঠিকানা কালেকশন করে তার বাড়ির 400 গজের মধ্যে আমরা কিন্তু গিয়ে আমরা সেখানে ফগিং এবং লার্ভিসাইডিং করে আসছি। কিন্তু এবং সেলিম ভাই, আপনার অবগতির জন্য বলি, জি আপনার অবগত বলি যে আক্রান্ত হওয়ার পরে মানে সেখানে যতই আপনি ব্যবস্থা নেন, কিন্তু মূল কাজ তো হলো যাতে কেউ আক্রান্ত না হয়। আগে করেছি, আমরা করেছি, কিন্তু ব্রিডিং সোর্স আপনি দেখেন, ঢাকা মহানগরীতে প্রতি বর্গ কিলোমিটারে 49,000 মানুষ বসবাস করে, এবং এই যে ব্যাপক বিস্তীর্ণ এলাকা, আমাদের কয়েক হাজার কর্মী শুধু চিরুনি অভিযান না, আমাদের নিয়মিত অভিযানে তারা মশক নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা দায়ভার নিয়েই বলছি যে সম্মানিত নগরবাসীর একটু স্বস্তির জন্য সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে আমাদের সম্মানিত কাউন্সিলররা জনগণকে শুধু সম্পৃক্তই করছেন। আপনি দেখেন, আমরা কিন্তু এই করোনার অতিমারির মধ্যে স্বাস্থ্যবিধির মানে আমাদের জীবনের রিস্ক নিয়ে আমরা কিন্তু দেখেন আপনার জনগণকে আপনারা কাজ করছেন। সেলিম রেজা ভাই আর সময় দিতে পারছেন, একটা বিরতি নেব, আমরা ফিরবো আপনার কাছে। আমি বিরতির পরে আমরা মুবাশশির হোসেন ভাইয়ের কথা শুনে আমি আবার আপনার কাছে ফিরবো, বিরতি নেব। মুবাশশির হোসেন, আপনার কাছে প্রশ্নটি রেখে যেতে চাই, যেটা আমাদের সেলিম রেজা ভাই বলছিলেন যে আসলে আমাদের জনসম্পৃক্ততার একটি বিষয়টি, কেন নগরবাসী এই কাজটিতে একত্রিত হচ্ছে না? সম্মিলিত সিদ্ধান্তের কথা বলছেন যে নগরবাসী তো জানেন কি করতে হবে, এইটা খুব কঠিন কাজ না, কিন্তু করছে না। তার মানে কি আসলে আমাদের নাগরিক দায়িত্ববোধ, দায়বোধের জায়গাটিতে আমাদের কি পরিমাণ ঘাটতি বা আমাদের কতটা পিছিয়ে এগিয়েছে, সেই বিষয়টি শুনবো একটি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলাদেশের অনুষ্ঠান, নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি ডেঙ্গু অশনি সংকেত, এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে আছেন সেলিম রেজা এবং মুবাশশির হোসেন। যেমনটি আমরা বিরতির আগে সেলিম রেজা ভাইয়ের কথা শুনলাম এবং তিনি বলছিলেন যে আসলে নগরবাসীর যে দায়িত্ব কিংবা সম্মিলিত সিদ্ধান্ত, তারা বারবার নগরবাসীদেরকে সচেতন করছেন, এখনও করছেন, বিভিন্ন কর্মসূচি তাদের আছে যে কিভাবে কি করলে ডেঙ্গু থেকে বা এডিস মশার উৎপত্তি কিংবা ডেঙ্গু থেকে মুক্ত থাকা যাবে। কিন্তু এই জায়গাটিতে মুবাশশির হোসেন, আপনার কাছে যে আলোচনাটি নিয়ে আসতে চাই, কেন জনসম্পৃক্ততা বাড়ানো যাচ্ছে না এই জায়গাতে? নগরবাসীর মধ্যে দায়িত্ববোধ কিংবা দায়বোধের বিষয়টি আমরা কেন তৈরি করতে পারছি না? ধন্যবাদ, খুবই ইন্টারেস্টিং। এটার উপরে আমি একটা বড় লম্বা রকমের স্টাডি করেছি। আপনি শুনলে আশ্চর্য হবেন, সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে দামি বাড়িতে থাকেন যারা, তারা কেউই এই এডিস মশার হাত থেকে বাঁচানোর জন্য নিজের বাড়িকে, নিজের পরিবারকে এবং নিজের এলাকাকে কোন রকম ব্যবস্থা নেন না। আমি একটা করে এক্সাম্পল দেই, যে 3000 স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট ধরেন, তাতে 4খানা টয়লেট রয়েছে, একটি টয়লেট ব্যবহারই হয় না। আমরা সার্চ করে দেখেছি যে ওই টয়লেটটি ব্যবহার হয় না, এটা হচ্ছে ওই অত সুন্দর বাড়ির ভিতরে এডিস মশা প্রডিউস করার একটা বিরাট কেন্দ্র। এরপরে আরো আছে, এই আমাদের মতন উচ্চ শিক্ষিত, জ্ঞানী, গুণী, পয়সাওয়ালা মানুষদের বাড়িতে দেখবেন কোনায় কোনায় গাছ, ফুল গাছ প্রত্যেক ফ্লোরেই আছে। আমি ছাদের কথা বাদই দিলাম, সেটির ব্যাপারে ওনারা কখনোই সজাগ হয় না। আমরা সেখানে যে আপনার মশার লার্ভা পেয়েছি। এখন ঠিক তার বিপরীত দিকটা আমি যদি নিয়ে আসি, তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। বস্তিতে যান, টায়ার আপনি পাবেন না, কারণ সে টায়ার কেটে স্যান্ডেলের জন্য বিক্রি করে। আপনি ডাবের খোসা তার ওখানে প্রচুর পাবেন, ডাবের খোসার ভিতরে কোনো পানি পাবেন না, কারণ ডাবের খোসা থেকে তারা টেনে তুলে ওই আপনার সোফার জন্য, ম্যাট্রেসের জন্য জিনিস বানায়। অর্থাৎ ওরা
এবং এমনকি এই যে প্লাস্টিকের বোতল পানি আমরা যেগুলি ফেলে দেই সেগুলি তারা যত্ন সহকারে বাস্তার ভিতরে বন্ধ করে বিক্রি করে। সো আমরা বস্তিতে যে দেখেছি এডিস মশা বাড়ার জায়গা নাই, কিন্তু ভদ্রলোকের বাড়িগুলিতে সবচেয়ে বেশি। তাহলে যেটা করণীয় গত 4-5 বছর এক্ষেত্রে করণীয় কি মোবাশ্বের হোসেন, করণীয় কি থাকবে, মানে সিটি কর্পোরেশন কি করতে পারে? আমি 2 মেয়রকে বলেছি এক একটি বাড়িতে যাবেন, এবং আমার বাড়িতে যে যদি আমার ফুলের টবের ভিতরে লার্ভিসাইড দেখেন 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা ফাইন করবেন অথবা জেল দিবেন। 2-4টা এই ধরনের ঘটনা ঘটাতে হবে, যে ঘটনাটি 3 বছর 4 বছর বলার পরে আপনার এই বেসমেন্ট ফ্লোর গুলিতে, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং গুলিতে ছিল সবচেয়ে বড় মশার উৎপাতের জায়গা। এখন কিন্তু আরেকটি জায়গা রয়েছে, এই জায়গাটি মোবাশ্বের হোসেন একটা আপনার আলোচনা, জি মোবাশ্বের হোসেন আপনার আলোচনার সূত্র ধরে বলে এটা একটা উত্তম প্রস্তাব যে জরিমানা করা অথবা জেল জরিমানা যেভাবে আমরা বলি, সেটি তো আসলে ব্যক্তি মালিকানাধীন যে বাড়িগুলো আছে সেক্ষেত্রে সিটি কর্পোরেশন সেই ব্যবস্থাটি করলো, ধরুন আপনার পরামর্শ মেনেই করলো, কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে সরকারি অফিসগুলোর ক্ষেত্রে কি সিদ্ধান্ত হবে? একই সিদ্ধান্ত হতে হবে। আমি মেয়র সাহেবকে বলেছি আপনি প্রাইম মিনিস্টার সাহেবের সাথে দেখা করেন, ম্যাডামের সাথে দেখা করে বলেন যে এই অবস্থাতে আমাকে সরকারি ভবনগুলিতে ফাইন করা শুরু করতে হবে। সরকারি এমনকি আপনার মেয়র সাহেবের বিল্ডিং এর ছাদের উপরে মোবাশ্বের হোসেন আমরা ফিরবো আপনার কাছে আলোচনায় ফিরবো, কিন্তু একজন দর্শক আছে, আমরা একটু তার কথা শুনে আমরা ফিরছি আপনার কাছে। প্রিয় দর্শক, কে আছেন ফোনে? আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন কিংবা মতামত তুলে ধরুন। দর্শক এই মুহূর্তে তার কথা শুনতে পারছি না, আবার সংযুক্ত হলে শুনবো তার কথা। যে মোবাশ্বের হোসেন আপনি বলছিলেন যে আসলে সরকারি অফিসগুলোর ক্ষেত্রে করণীয় এবং মেয়রদের ক্ষেত্রে আমি একটু শুনতে চাই। আমার একটি প্রশ্ন মোবাশ্বের হোসেন, এই সরকারি অফিস আদালতের ক্ষেত্রে ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশনের যে মেয়র যারা রয়েছেন তাদের ভিতরে কোনো ভয় আছে কিনা, বা সিটি কর্পোরেশনের কোনো ভয় আছে কিনা? এটা তো সিও সাহেব সবচেয়ে বেশি বলতে পারবেন। আমি আতিক সাহেবকে শুনবো সেলিম রাজা ভাই আপনার কাছ থেকে শুনবো, তার আগে একটু মোবাশ্বের হোসেন ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে কোনো ভয় আছে কিনা। আমি 2 মেয়রের সাথে এই কথা বলেছি। আমি বলেছি যে আপনারা সোজাসুজি প্রধানমন্ত্রীর কাছে বলেন, কারণ আমাদের সবকিছু প্রধানমন্ত্রীর কাছে বলতে হয়, যেটা পৃথিবীর আর কোথাও বলতে হয় না। বলেন যে আমাকে সরকারি অফিসে যদি ফাইন করার ক্ষমতা না দেন, সরকারি অফিসের লোকজনকে যদি আমাকে জেলখানায় না নিতে দেন, তাহলে আমাকে মেয়র রাখার কোনো প্রয়োজন নাই। আমি দুজনের সাথে এই কথা বলেছি। আপনি কি একটা ছোট্ট কথা যদি বলি আপনি আশ্চর্য হয়ে যাবেন। গত 3 বছর ধরে আমি চিৎকার করছি যে বড় সাহেবের টেবিল মোছার জন্য লোকের অ্যাপয়েন্টমেন্ট আছে, বড় সাহেবের টয়লেট পরিষ্কার করার জন্য লোক আছে। একটি সরকারি অফিসের একটিও ছাদ পরিষ্কার করার জন্য কারোর দায়িত্ব নাই, এটি তালা চাবিতে বন্ধ থাকে। তাহলে আপনি এই মশা কিভাবে সরাবেন? এবং এডিস মশা প্রায় 500 মিটার পর্যন্ত যায়, অর্থাৎ আমার বাড়িতে যদি মশার জন্ম হয় তাহলে প্রায় 20টি বাড়ির পরের মানুষকে যে ডেঙ্গুতে আক্রান্ত করতে পারে। তাহলে এই ব্যাপারে তো পানিশমেন্ট আমাকে দিতে হবে ওই লোকটাকে ডেঙ্গুতে আক্রান্ত করার জন্য। অসংখ্য ধন্যবাদ মোবাশ্বের হোসেন, অসংখ্য ধন্যবাদ। আমি ফিরবো আবার স্বল্প সময়। সেলিম রাজা ভাই আপনার কাছে আলোচনা আসবো, তার আগে একজন দর্শক আছেন ফোনে, তার কথা শুনে আপনার কাছে আসতে চাই। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি অনিল বলতেছি উত্তরা থেকে। জি, আমাদের প্রশ্ন যে আমার এখানে উত্তরায় 7 নম্বর সেক্টরে একটা খোলা জায়গায় অনেক পানি জমছে। জি জি, এখনো 20 নম্বর রোড দিয়ে 7 নম্বর সেক্টরে অনেক খোলা পানি জমে, কিন্তু এখনো উদ্যোগ নেয় নাই, এখনো উদ্যোগ নেওয়া হয় নাই। জি, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। আমি একটু আপনার প্রশ্নকর্তাকে ছোট্ট একটি উত্তর দেই, কারণ আমি কনস্ট্রাকশনের সাথে জড়িত। আমি আজকে 15 বছর ধরে আমার বেসমেন্টে যখন কনস্ট্রাকশন হয়, শীতকাল হোক বর্ষাকাল হোক, আমি প্রতিনিয়ত কেরোসিন তেল স্প্রে করতাম, যার ফলে সেখানে কখনো কোনো মশা হতো না। আমি আপনার প্রশ্নকর্তার কাছে অনুরোধ করবো 100 টাকার কেরোসিন তেল কিনে আপনি ওই জায়গায় ঢেলে দিয়ে আসেন, ইউ ডু দিস জব, দেখবেন ওখানে কোনো মশা হবে না। জি, মানে এই সরকারি এই জায়গাটি সরকারি, কিন্তু সেক্ষেত্রে সরকারি জায়গা হলো নাগরিকরা যে কাজগুলো করতে তার খুব বেশি অর্থের প্রয়োজন হয় না, সেই কাজগুলো নাগরিকরা নিজ দায়িত্ব করতে পারেন। মোবাশ্বের হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেলিম রাজা ভাই আপনার কাছে আসতে চাই, যেটি মোবাশ্বের হোসেন বলছিলেন খুব চমৎকার করে, তার এই প্রস্তাবটি নিয়ে আলোচনা আসতে চাই। সিটি কর্পোরেশন মশা নিধনের ক্ষেত্রে আমরা এই মশা নিধনের এই বিষয়টিতে থাকি আলোচনার, যে এডিস মশার নিধনের ক্ষেত্রে তারা কেন সোজা লাইনে চলছে না, তাদের ভয় কোথায়, আপনাদের ভয় কোথায়? না, এই প্রশ্নটি তো আসলে
এখানে আমি মনে করি যে ভয়ের কোনো বিষয় নাই, কারণ ভয়ের যদি বিষয় থাকতো জি তাহলে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কিছু কার্যক্রম আপনারা দেখেছেন। আমরা ফুটপাতের উপরে 1.5 কোটি টাকা দামের রড আমরা অকশনে অন দ্য স্পট 20 লাখ টাকায় আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অকশন দিয়ে বিক্রি করে দিয়েছেন। কোনো তদবিরের কাছে আমরা মাথা নত করি নাই জি এবং ফুটপাত মুক্ত করার জন্য। কিন্তু আপনি জানেন স্বাধীনতার পর থেকে গুলিস্তান এলাকায় ফুটপাত দখল মুক্ত করার জন্য বহুবার গোলাগুলি হয়েছে, বহুবার মারামারি হয়েছে। কিন্তু যেই শহরে প্রতি বর্গ কিলোমিটারে 49,000 মানুষ বসবাস করে, সেই বাস্তবতাটাকে আপনাকে আমাকে মানতে হবে, সেটা সকলকে বুঝতে হবে। যেটি সদ্যেও মোবাশ্বের হোসেন ভাই বলতেছিলেন যে আজকে সরকারি অফিসে জরিমানা অথবা তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের কোনো ভয়ভীতি নাই। মাননীয় মেয়র মহোদয়ের উপস্থিতিতে নির্দেশনায় আমি নাম বলে কোনো সংস্থাকে ছোট করতে চাই না, কমপক্ষে 10টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করেছি, সেই সকল প্রতিষ্ঠানের টনক নড়েছে। আজকে এয়ারপোর্ট আলাদা সিট মহনা, আমরা এয়ারপোর্টকে 25 লাখ টাকা দামের ফগার মেশিন দিয়েছি ফগিং করার জন্য। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি উপস্থিত থেকে সেখানে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা সেই ফগার মেশিন দিয়েছি। এক একটা সংস্থার বিস্তীর্ণ এলাকা, শত শত একর এলাকা, প্লিজ আমাকে একটু শেষ করতে দেন, জিনিসটা ক্লিয়ার হবে। আপনার শত শত একর এলাকা, আপনার বিস্তীর্ণ এলাকা পড়ে আছে, ডোবা পানি, সেখানে সেই সংস্থাগুলো কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। আমরা চিঠি দিয়েছি, আমরা নানাভাবে ওনাদেরকে সচেতন করেছি। কোন কোন সংস্থা ব্যবস্থা নিয়েছে, কিন্তু কোন কোন সংস্থা ব্যবস্থা নিতে পারেনি। তাদের ক্ষেত্রে আপনারা কি করছেন? যারা কোনো ব্যবস্থা নিচ্ছে না, আপনাদের চিঠি বা সতর্ক করার পরেও যারা ব্যবস্থা নিচ্ছে না, তাদের ক্ষেত্রে কি করছেন? আমরা নিয়মিত মামলা করে দিচ্ছি। আপনি এখানে জাতির সামনে সেই সকল সংস্থাগুলোর নাম আপনি শুনতে চাইলে আমি বলতে পারবো, অথবা টেলিফোনে আমি বলতে পারবো। 10টা সংস্থার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করে দিয়েছি। আমরা শুনতে চাই সেলিম রেজা ভাই, আমরা এই মানুষের কল্যাণের জন্য আমরা শুনতে চাই। আপনার যদি কোনো সমস্যা না থাকে আপনি বলতে পারেন। আমি একটু ইন্টারফেয়ার করি। আমি মামলাবাদ হিসাবে পরিচিত। বাংলাদেশে মামলা, সরকারের বিরুদ্ধে মামলা করলে 20 বছরেও সেটার কোনো রেজাল্ট হবে না। আপনি তাকে পানিশমেন্ট দিতে পারবেন কি পারবেন না সেটা আমরা জানতে চাই। জি ধন্যবাদ সেলিম রেজা ভাই। যে প্রশ্নটি শুধু পারি না যে শুধু পানিশমেন্ট না, আপনাকে আমি বলি যে এখানে মানে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, তারপরে নামি দামি কোম্পানি 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। এই যে কালকে একজন আসছে যে আমাকে 2 লক্ষ টাকা জরিমানা করেছে এডিস মশার কয়েকটা লার্ভা পাওয়ার কারণে। আমরা স্ট্রেট বলে দিয়েছি যে উই আর আনডান। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এখানে আদেশ দিয়েছেন, আমাদের কিছু বলার নাই। 2 লক্ষ সরকারি কর্মকর্তা কয়জনকে ফাইন করেছেন? সরকারি কর্মকর্তা কতজনকে ফাইন করেছেন অনুগ্রহ করে জানাবেন কি? জি বলুন। বিনয়ের সাথে বলতে চাই, কমপক্ষে 10টা নামি দামি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে তাদের সেই নামগুলো একটু বলুন সেলিম ভাই। সেই নামগুলো যদি আপনার কোনো অসুবিধা না থাকে, অস্বস্তি না থাকে, আপনি 2 একটা নাম বলুন। আমরা তো জনগণের কল্যাণে কিছু না শুনতে চাই। জি আমরা মিল্ক বিটার বিরুদ্ধে মামলা করেছি, সিভিল এভিয়েশনের বিরুদ্ধে মামলা করেছি, আমরা রেলওয়ের বিরুদ্ধে মামলা করেছি। আমরা তো আর এছাড়া গ্রুপ অফ কোম্পানিজ, তারপরে আপনার আমি তো অনুরোধ করলাম মামলা 20 বছর চালাতে, ওনারা যদি চায় ফাইন না দিয়ে 20 বছর পর্যন্ত মামলা চালাতে পারবে। আপনারা আমার কাছে থেকে কিন্তু ওই হাফ এন আওয়ারের ভিতরে মামলা কি বলে পানিশমেন্ট দিয়ে টাকা নিয়ে যান, অথবা আমার মালামাল আপনি অকশন করে দেন। কি কি জিনিস অকশন করেছেন আমাকে বলেন। মিল ভিটার কি কি আপনি অকশন করেছেন আমাকে বলেন, কেন করেন নাই সেটাও বলেন। জি সেলিম রেজা ভাই, আমরা কিন্তু এই মামলা করার পরে সাথে সাথে মিল্ক বিটা কিন্তু একেবারেই চমৎকার ভাবে পরিষ্কার করেছে, এবং তারা এমন ভাবে টার্ন আপ করেছে যেটা কিন্তু এই কমপ্লায়েন্সটা কিন্তু আমাদের জন্য জরুরি ছিল। মুবাশশির ভাই, একটা জিনিস যে মানুষকে শাস্তি দেওয়াটা তো আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো মানে সেন্সিটাইজ করা, পপুলার কি বলে মানুষকে মোটিভেশন করা, এবং এতে করে একটা মেসেজ দেওয়া। কাউকে শুনেন, গুলশান বনানী, মুবাশশির ভাই আপনি ছিলেন সেই মিটিং এ, যে আমাদের 4% আমরা মাত্র ফিকেল স্লাজ ম্যানেজ করি। আমাদের এই লেক গুলোতে ফিকেল স্লাজের কানেকশন গুলো কি গরিব মানুষ দিচ্ছে তো লোক। আমরা কলা গাছ রেডি করেছি, মাননীয় মেয়র মহোদয় বলেছেন। সেলিম রেজা, আমরা খুব বেশি সময় আমাদের হাতে নেই, একেবারে শেষ মন্তব্য শুনতে চাই যে নগরবাসীর, যেহেতু আপনি উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন, নগরবাসী এই ডেঙ্গুর প্রকোপ থেকে কবে মুক্তি পাবে? আপনি যদি একেবারে সময় বলে দেন, সেই সুযোগটি আছে কিনা আপনাদের কর্মসূচির আলোকে,
যে 3 দিন জি, 10 আমরা- দিনের মধ্যে নগরবাসী এই অবস্থা থেকে মুক্তি পাবে? আমরা একেবারে সর্বশক্তি নিয়ে আল্লাহকে হাজির নাজির জেনে মাননীয় মেয়র মহোদয় এবং সম্মানিত কাউন্সিলর মহোদয়দেরকে সাথে নিয়ে আমরা মাঠে নেমেছি। এই করোনার মধ্যেও আমরা জাতীয় পর্যায়ের ব্যক্তিত্ব যারা আছেন সকলকে সম্পৃক্ত সংশ্লিষ্ট করার চেষ্টা করছি। জি। আমরা আশাবাদী যে ডেঙ্গুর প্রকোপ ইনশাল্লাহ আমরা কমাবো, সকলকে সাথে নিয়ে। নগরবাসী আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা নগরবাসীর কাছে কৃতজ্ঞ। আরো সহযোগিতা চাই, আরো সহযোগিতা চাই। অসংখ্য এবং ধন্যবাদ, বিনয়ের সাথে- অসংখ্য ধন্যবাদ সেলিম রেজা। সহযোগিতার কোনো বিকল্প নেই, সহযোগিতার বিকল্প আরো সহযোগিতা, সেটি আমরা প্রত্যাশা করি। মোবাশ্বের হোসেন, একেবারে শেষ মন্তব্য। না, আমি সিও সাহেবের সাথে সম্পূর্ণভাবে একমত। জি। আমরা যত যাই বলি এডিস মশা মুক্ত করতে হলে আমাকে, আপনাকে, সবাইকে, সরকারকে, সবাইকে মিলে কিন্তু কাজ করতে হবে। কারণ আমি যদি আমার বাসায় কমোডের ভিতরে মশার চাষ করি তাহলে ওনারা তো এটা দেখতে পাবেন না। অর্থাৎ আমাদেরকে সবাইকে এই ব্যাপারে সজাগ হতে হবে, এর বিকল্প কোনো কিছু নেই। এবং সেক্ষেত্রে নগরবাসীর জন্য আরেকটু স্পষ্ট করে যদি আপনি বলেন, একেবারে নগরবাসীদের দায়িত্ব বিষয় যদি আমি নগর না, দেখেন, আমরা কোরআনের পাতা খুললে পারি, আল্লাহ অনেক রকম ভালো কথা বলার পরে বলছে এই কাজ করলে পারে তার হাত কাটো, পা কাটো, নাক কাটো। জি। তা আমি বারবার 2 মেয়রের কাছে অনুরোধ করছি যে সাধারণ মানুষকে পানিশমেন্ট দেওয়ার দরকার নাই, মোবাশ্বেরের মতন কিছু মানুষকে রাস্তা 2 ঘন্টা জেল দেন, মোবাশ্বেরের মতন মানুষকে 5 লাখ টাকা ফাইন করেন, জি, এবং সেটা পাবলিকলি পত্রিকায় বড় করে ছাপিয়ে দেন, জি। দেখেন কাজ হয় কিনা। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মোবাশ্বের হোসেন এবং সেলিম রেজা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে শুভরাত্রি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.